বিয়ে নিয়ে বলা হতো না বাড়ি থেকে, বিয়ে করেননি কেন? কেউ বিয়ে করবে আর আমার এই চেহারা দেখে কোনো বিয়ে আমার পছন্দ করবে তোমার বলে না। বিজেপির যদি গভর্নমেন্ট হয় সেটা হিন্দুদের ভোট নিয়েই হবে, এটা নিয়ে ক্ল্যারিটি। কিন্তু তারপরেও কি একটা সফট হিন্দুত্ব চলছে? হিন্দু কোনো ইজম নয়, ইটস আ ওয়ে অফ লাইফ। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকেও বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারছে, সিপিএম হারতে চলেছে, সিপিএম হারবে। আরবানাইজেশন ইজ দ্য সোশ্যাল রিয়ালিটি। শহরের উপরে মানুষের চাপ বাড়বে। जब जब शाम ढल जाते तब कांग्रेस निकल पड़ती। এই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস কালের নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে তৃণমূল কংগ্রেস চলে যায় আসাউদ্দিন ওবেসির মতো নজর কি সামনে জিজার কি পাস। আর যাকেই দেখে কংগ্রেস গিয়ে বলে ওয়াদা করো নেই ছোড়োগে মেরা সাথ, যাহা তুম হো ওহ মে ভি। এটাই কংগ্রেস। বহু সামাজিক সংগঠন এই নির্বাচনে কাজ করছে। যেমন আরএসএস কোনোদিন কোনো রাজনীতিতে ইনভলভ হয়। নির্বাচনটা এমন জায়গায় চলে গেছে যে জনতা বনাম বদল। বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো, কিন্তু কি রামের অকাল বোধন। তো বাঙালির সঙ্গে তো রাম এর নারীর যোগাযোগ। মাছ মাংস চলবে তো? এই বাবা, বাঙালি মাছ ছাড়া বাঁচবে না। এটি কে কি খাবে, কে কি পড়বে, সেটা সম্পূর্ণ তার নিজের বিষয়। তবে হ্যাঁ, প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করাও যাবে না, বিক্রি করাও যাবে না। বিবেকানন্দ বলেছিলেন, ইন দিস সোসাইটি এভরিওয়ান অট টু হ্যাভ দ্য সেম অপরচুনিটি ফর অবটেনিং ওয়েলথ, এডুকেশন এন্ড নলেজ। ফ্রিডম ইন অল ম্যাটার্স। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা। আমি আশিকা আপনাদের সাথে। আজকে শুরু করছি ইলেকশনের আড্ডা। আজ যিনি গেস্ট আছেন আমাদের, আগে ছিলেন বিজেপির সৈনিক, তারপরে হলেন সেনাপতি। আগে পেয়েছেন রাজ্যসভার নমিনেশন, তারপরে হলেন রাজ্য সভাপতি। শ্রমিকদা, স্বাগত আপনাকে, নমস্কার। কেমন চলছে ইলেকশন? চোখ দেখে মনে হচ্ছে ঘুম ঠিক হয়। নিশ্চিন্তে তো ঘুমোতে পারা যায় না, বহু মানুষের ফোন থাকে। তবে বাংলার মানুষ খুব ভালো করে ঘুমোচ্ছেন, কারণ তারা জানেন তৃণমূল নামক অভিশাপ থেকে পশ্চিমবঙ্গ মুক্তি পেতে চলেছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কারণ কি কি আপনারা চাইছেন যে টিএমসি না থাকে পাওয়ারে? আমরা কি চাইছি, আমরা কি না চাইছি, এই মুহূর্তে এটা প্রাসঙ্গিক নয়। পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে। একটা রাজনৈতিক দল 2011 সালে ক্ষমতায় আসে, তাদের একমাত্র স্লোগান ছিল গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব। আমি আমার দলের প্রতীক নিয়ে, আমার পতাকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি বিনা বাধায় বোর্ড গঠন করব। মানুষকে এই বিশ্বাসটা দিতে পেরেছিলেন মমতা ব্যানার্জি 2011 সালের আগে। দীঘা, গোয়া, কলকাতা, লন্ডন, দার্জিলিং, সুইজারল্যান্ড এগুলো অপ্রাসঙ্গিক ছিল। মানুষ জানতেন এগুলো হবে না, কিন্তু মানুষ একটা কারণেই ভোট দিয়েছিলেন, যে তারা 34 বছরের একটা নিরবিচ্ছিন্ন হেজিমনি থেকে, একদলীয় একচেটিয়া একাধিপত্য থেকে মুক্তি চেয়েছিলেন। আর সেই কারণেই দুর্বল তৃণমূল কংগ্রেস, লৌহ কঠিন সিপিআইএম এর সংগঠনকে কার্যত উপড়ে ফেলে ক্ষমতায় এসেছিল মানুষের ভোটে। কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ বিশ্বাস করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকেও বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারছে, সিপিএম হারতে চলেছে, সিপিএম হারবে। তিনি তখন হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘমালিকা। আর আজ তার দিকেই তাকিয়ে মানুষ বলছে, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। মানুষ আজকে মুক্তি চাইছে। সরকার পরিচালনা করতে গিয়ে এমন কোনো বিভাগ নেই, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে তৃণমূল কংগ্রেস তাদের দুর্নীতির ছাপকে বাদ রেখে চলে গেছে। কারাপশন অ্যান্ড তৃণমূল কংগ্রেস ইজ নাও সিনোনিমাস। তৃণমূল কংগ্রেস নতুন করে মানুষকে কিছু ডেলিভার করতে পারবে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের পুরো
সমাজকে একটা খোলা বাজার বানিয়েছে। তৃণমূল কংগ্রেসের কারণে একটার পর একটা শিল্প এই রাজ্য ছেড়ে চলে গেছে। 6,000-এর বেশি কোম্পানি তাদের হেডকোয়ার্টার শিফট করেছে। 2011 সালের পরে ছোট বড় মাঝারি মিলিয়ে 79,000 কারখানা বন্ধ হয়ে গেছে। 1,016টা কোম্পানি লিকুইডেশনে আছে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন ছিল না, আর মুখ্যমন্ত্রী বলেন বেঙ্গল মিন্স বিজনেস, তার আসল চেহারাটা কি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানুষ বিভিন্ন মঞ্চে আদিবাসী মহিলাদের সঙ্গে তালে তাল মিলিয়ে নৃত্য করতে দেখেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে টলিউডের মঞ্চে নায়ক নায়িকাদের সঙ্গে অস্থির পদচারণায় দেখেছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে কেউ দেখেননি যে তিনি নারকোল ফাটিয়ে কোনো বড় কারখানা দরজা খুলছেন, উদ্বোধন করছেন। সিপিআইএম এর যখন একটা স্লোগান ছিল যে প্রমোটারের সরকার আর নেই দরকার, শিল্প বিরোধী সরকার আর নেই দরকার। আর আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর পশ্চিমবঙ্গের একটার পর একটা শিল্প তালুক ঢুকছে, বড় কারখানা বন্ধ, যারা জমি হাঙড় আছে তারা গ্রাস করছে জমিকে। আরবানাইজেশন ইজ দ্য সোশ্যাল রিয়ালিটি। শহরের উপরে মানুষের চাপ বাড়বে। দুর্বল অর্থনীতি থেকে সবল অর্থনীতিতে মানুষ যায়, এটা সত্য। সে কারণে কলকাতার দিকে আসা, কলকাতা আরো ছড়িয়ে যাওয়া। কিন্তু তার সঙ্গে যে আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস হচ্ছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার ট্যাগ আছে, আজ অবস্থা কি? শুধু আইনের ফাঁক সাহায্য নিয়ে, হাইকোর্টের স্টে নিয়ে আজ যে সেখানে কনস্ট্রাকশন চলেছে, যেটা কলকাতার কিডনি, সেটাকে ধ্বংস করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস শুধু মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এরকম নয়, যে মানুষের মেধাকে প্রতারিত করেছে। 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে, 26,000-এর চাকরি চলে গেছে, 5 লক্ষের বেশি শূন্য পদকে সরকার ধ্বংস করে দিয়েছে। শুধু বিষয়টা এখানে নয়, এই সরকার পরিবেশ বান্ধব তো অনেক দূরের কথা, এই সরকার কার্যত পরিবেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সবিতা অনেক কিছু তো বলছে, কিন্তু কি কারণ যে একদিকে দেখি ভোট পার্সেন্টেজ বাড়ি প্রায় আশেপাশে আছে টিএমসি এর সাথে, কিন্তু সিটে সেটা কনভার্ট হয় না। গত লোকসভা ইলেকশন যদি দেখেন, সেটাও খুব একটা ভালো মানে। দেখুন, নির্বাচনে জেতা হারা থেকেও বড় প্রাসঙ্গিক হলো আমার একটা শক্তিশালী মাটি, ভূখণ্ড। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে জমি আছে, যদি সেটা থাকে, যদি সেখানে রাজনৈতিক বহুত্ববাদ বা বহুদলীয় ব্যবস্থা থাকে, তাহলেই বিজেপি থাকবে, সিপিএম থাকবে, তৃণমূল থাকবে, কংগ্রেস থাকবে, আইএসএফ থাকবে। আবার এখন পরিবেশ তো বলা হচ্ছে যে আপনার পরিবেশ তো এটা তৈরি করেছে তেলফল। সারা ভারতবর্ষে আমরা একদিন 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসন জয়ী হয়েছিলাম। অটল বিহারী বাজপেয়ী গোয়ালিয়র কেন্দ্রে মাধবরাও সিন্ধিয়ার কাছে 2.5 লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছিল। সেদিন অনেকে বলেছিলেন অটলজি সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার সাংবাদিকতায় ফিরবেন, কলম লিখবেন বিভিন্ন জায়গায়, বিজয়রাজা সিন্ধিয়া বাকি জীবনটা ধর্মকর্মে মন লাগিয়ে চলে যাবে। কিন্তু সেদিন আমরা বলেছিলাম আমরা ভারতের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসি। তো আজকে মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, কারোর কাছে আত্মসমর্পণ না করে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। সুতরাং ভোট পার্সেন্টেজ বাড়ছে কমছে থেকেও বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গ থাকবে কি, এটাই নির্বাচন। আর যখনই পরিবেশের থেকেই তো মানুষের আকর্ষণ পায়, সুন্দরের প্রতি তো মানুষের আকর্ষণ আছেই। সে শুধু নারী পুরুষের ক্ষেত্রে নয়, প্রকৃতি এবং মানুষ, তার মধ্যেও একটা প্রেম আছে। তা আমি যেরকম পরিবেশ তৈরি করেছি পশ্চিমবঙ্গে, তো এই ধরনের পাখিরা তো উড়ে আসবেই। আসাউদ্দিন ওবেসির মতো নজর কি সামনে
जिगर की पास। बीजेपी की जिगर के ज्यादा पास तो नहीं है যদি সেটা বলি যে আপনি বললেন নজর के सामने जिगर के पास আরে ওখানে তো মুখ্যমন্ত্রী তো তৈরি করে দিয়েছেন প্ল্যান বি। মুসলিম ভোট কাটানোর জন্য প্ল্যান বি ও তো উপমুখ্যমন্ত্রী হবে। সংখ্যাগরিষ্ঠ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। যদি ওখান দিয়ে ঘুরিয়ে আবার নিয়ে আসা যায় তাহলে হুমায়ুন উপমুখ্যমন্ত্রী, এটা তো তৃণমূল কংগ্রেসের প্ল্যান। এখন এখানে রাম আর বাবরের যুদ্ধ চলেছে। আজকে রামনবমীর দিনে আমরা কথা বলছি, কিন্তু পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে সেটা তো বাবরের সরকার হয়ে গেছে। এই মাটিতে দাঁড়িয়ে বলতে পারছে যে আমি বাবরি মসজিদ বানিয়ে দেবো এখানে? পশ্চিমবঙ্গের এই যে বিভাজনের সাম্প্রদায়িকতার ঘৃণ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে। ক্ষমতায় আসবার সময় তৃণমূল কংগ্রেস কার্যত হুজির সঙ্গে সমঝোতা করেছিল। সিমির প্রতিষ্ঠাতা সদস্যকে, সভাপতি ডক্টর মনমোহন সিং এর আপত্তি সত্ত্বেও তারা রাজ্যসভায় পাঠিয়েছিল। তো এই সরকার তো মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে। আমি আরেকজন প্রয়াত ব্যক্তির নাম নিচ্ছি না, তাকেও লোকসভায় পাঠানো হয়েছিল, এবং তার কি কি কৃতকর্ম আছে সেটাও মানুষের জানে। আরেকজন এখন সাম্প্রতিক মারা গেছেন প্রয়াত সাংসদ, তাকে কংগ্রেস বহিষ্কার করেছিল দাঙ্গা করার অপরাধে। তৃণমূল কংগ্রেস তাকে গ্রহণ করেছে, তৃণমূল কংগ্রেস তাকে লোকসভায় জিতিয়েছে, লোকসভায় পাঠিয়েছে। সুতরাং এগুলো তো ইতিহাস। আমরা এবার বিজেপির মানুষ এটা মনে করিয়ে দিচ্ছি। একজন তো চিকিৎসক খুব সুন্দর কথা লিখেছেন, ডক্টর নারায়ণ ব্যানার্জি। উনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, আমি ততটাই ইনঅ্যাক্টিভ। বিভিন্ন ভালো পোস্ট এলে আমার সহকারীরা আমায় বা আমার বন্ধুরা আমাকে পাঠায়, তো ওনার একটা কথা খুব ভালো লাগে, যার কতক্ষণ ঘুমিয়ে থাকবো, এখন যদি ঘুম ভাঙে তাহলে সাম্প্রদায়িক হব, আর যদি একটু পরে ঘুম ভাঙে তাহলে উদ্বাস্তু হব। এইটা মানুষ বুঝতে পেরেছে। বাবর বাবরি বলছেন আপনি টিএমজি কে বাবরের পার্টি বলছেন তারপরে অনেক কিছু মুখ্যমন্ত্রীকে নিয়েও আপনারা বলেন বেগম টেগম মতো শব্দ তো আমি এই শব্দ করে দিন ব্যবহার করি। আপনি যে করেননি কিন্তু আপনার পার্টির বরিষ্ঠ নেতা এটা নেতার লড়াই নয়, এটা নীতির লড়াই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেতা। যতক্ষণ তিনি মুখ্যমন্ত্রী আছে, যতক্ষণ তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসে আমাদের আক্রমণ করছেন, আমরা তার প্রত্যুত্তর দেওয়ার সময়ও এটা মনে রাখার চেষ্টা করি এবং নির্দেশ দিই যাতে তার মর্যাদাটা বজায় রাখে। শুধু মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত রুচিবিরুদ্ধ কোনো আক্রমণ করা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির বাইরে। কাউকে নিয়ে সেরকম করেন না এত বছর আমরাও দেখছি আমি বলছি সমিতদা যে বিজেপির যদি গভর্নমেন্ট হয় সেটা হিন্দুদের ভোট নিয়েই হবে এটা নিয়ে ক্ল্যারিটি কিন্তু তারপরেও কি একটা সফট হিন্দুত্ব চলছে হিন্দুত্ব শব্দটা নিয়ে তো আপত্তি আছে। হিন্দু কোনো ইজম নয়, ইটস আ ওয়ে অফ লাইফ। হিন্দুত্ববাদী এই যে শব্দটা আসে এখন বিভিন্ন জায়গায় মানুষ বলছে, এটা ভুল। হিন্দু কোনো ইজম হতে পারে না। তো এখানে হচ্ছে একম সর্বিপ্রা বহুধা বদন্তি, এটাই হিন্দু। আমি আমার মতো করে কথা বলবো, এটাই হিন্দু। আমার নির্দিষ্ট নীতি সিদ্ধান্তের কেউ বিরোধিতা করবে, সেটাকে গ্রহণ করা, সেটাই হিন্দু। যেমন আমাদের দেশে চারবাদ ছিলেন, যাবৎ জীবন সুখং জীবের দৃঢ়ং কৃত্বা হিতং পিবেদ, তাকেও আমরা ঋষি বলেছি। আমরা বেশ্যাপুত্র বশিষ্ঠকে ঋষি সম্মান দিয়েছি। আমরা গণিকা পুত্র সত্যকামকে তার মায়ের নামকে সঙ্গে যুক্ত করে জবালি সত্যকাম বলে সন্তরবিলাস তো আমরা করেছি এটা। সুতরাং এই সমাজ অত্যন্ত উন্মুক্ত। আমরা যাদের পঞ্চসতী বলি, অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দাদরি তথা পঞ্চকন্যা স্মরে নিত্যম মহাপাতক নাশনম, এই যে পঞ্চকন্যা, এরা কেউ একগামিনী ছিলেন না। হ্যাঁ। তো সুতরাং আমাদের সমাজ চিরকালই উন্মুক্ত, প্রগতিশীল, বহুত্ববাদী। তো সেটাই আমরা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে চাই। ঠিক আছে হিন্দুত্ব শব্দটা নিয়ে আপনার একটা আপত্তি হলো বলতে পারি এটাকে যদি এইভাবে ধরি যে হিন্দু মুসলিম একটা যেটা বলা হয় যে টিএমসি পুষ্টিকরণ
করে মুসলমানদের জন্য একসাথে রাখার জন্য। বিজেপি সেটাকে নিয়ে একটু সফট হয়ে যাচ্ছে হিন্দুদের। আমরা সরাসরি মুসলমানদের বলছি, তারাও আমাদের ভাই বোন, তাদের বাদ দিয়ে তো এ রাজ্য নয়। তারাও কোভিডের ভ্যাকসিন নিয়েছেন, তারাও কেন্দ্রীয় সরকারের যত সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সুবিধা নিয়েছেন, তারাও উজালা গ্যাস পেয়েছেন। সুতরাং কেউ তো ভারতবর্ষের বাইরে নয়। তারা যারা ভারতীয় মুসলমান, তাদের কিসের অপরাধ? আমরা শুধু তাদের এটা বলছি যে এই যে বিজেপির বিরুদ্ধে আপনাদের খেপিয়ে তোলা হচ্ছে, স্কিমটা তার পাওয়ার অধিকার আছে। আমি যে সরকারি স্কিম তাদের কাছে নিয়ে যাচ্ছি, এর অর্থ আমি তাদের কিনে নিচ্ছি এটা নয়। তৃণমূলের সঙ্গে দৃষ্টিভঙ্গিতে এখানেই বিজেপি পার্থক্য আছে। পশ্চিমবঙ্গে 15 বছর ক্ষমতায় থাকবার পরেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সরকারকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকার রেখে দিয়েছে। আর কেন্দ্রে যে সরকারটা আছে সেটা ভারত সরকার। যে টাকা যারা পাচ্ছে সেটা তাদের টাকা, সেই টাকাটা তারা তাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছে, প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্র কিংবা রাজ্যের কোষাগারে জমা করছে। মানুষের টাকাই মানুষের কাছে ফিরে আসছে। যে হিন্দু মুসলমানের ভোট, আমি খুব স্পষ্টভাবে বলছি, এটা এ আসামের ডেমোগ্রাফিতে 40% ওপরে সেখানে সংখ্যালঘু আছে। যদিও আমরা এরকম ভাগ করে দেখি না সমাজকে, কিন্তু তারপরও পরপর দুবার আসামে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃতীয়বারে ক্ষমতায় আসছে আরো বড় মার্জিন নিয়ে, আরো বেশি শতাংশ ভোট। এটা কালের দেওয়াল লিখন, এটা বদলাবে না। আসাম নিয়ে বেশি চিন্তা না বেঙ্গল নিয়ে বেশি চিন্তা দেখি? সারা ভারতবর্ষের মানুষের তো বাংলা নিয়ে বেশি চিন্তা, কারণ এটাই তো এপিক সেন্টার হয়ে গেছে। কিন্তু আমরা সেই মুসলমানদের যেটা বলছি যে ভাই দেখুন, কেউ যদি মনে করে থাকে 30% মুসলিম ভোট দিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে, তাহলে ভুল করছে। আপনারা শুধু নিজেদের দিকে তাকান যে পশ্চিমবঙ্গের মুসলমান কি অবস্থায় আছে আর গুজরাটের মুসলমান কি অবস্থায় আছে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকে কত লক্ষ মুসলমান বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন, আমরা তাদের চিন্তা। শিক্ষিত মুসলিম ভাই বোনেদের বলছি যে আপনাদের পরিবারের কত মানুষজন বিজেপি শাসিত রাজ্যে আজকে বড় চাকরি করছেন। বিষয় এটা নয়, বিষয় হচ্ছে একটা মানসিকতা তৈরি হয়েছে। আমরাও যে মুসলিমদের মধ্যে খুব বেশি পেনিট্রেট করতে পেরেছি, বোঝাতে পেরেছি তা নয়, কিন্তু বুঝতে পারছেন। নরেন্দ্র মোদীজিরই কথা, তিনি পার্সোনাল মুসলমানের কথা বলেছেন। আমি বলেছি এই লড়াইটা হচ্ছে বোমার সঙ্গে পেনের লড়াই। আমরা যে এই উন্মত্ত জনতা, যে ছোট ছোট মুসলিম ছেলে মেয়েদের হাত থেকে বোমা কেড়ে নিয়ে তাদের আমরা কলম ধরিয়ে দিতে চাই, আমরা তাদের তলোয়ার কেড়ে নিয়ে বই ধরাতে চাই। আপনারা তো চেষ্টা করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত দেখা যাচ্ছে যে একই সংখ্যালঘুরা যারা আছেন ওরা একত্র হয়ে টিএমসির সাথ দিচ্ছেন এখন। আমি বিশ্বাস করি এই নির্বাচনে তৃণমূল একচেটিয়া সংখ্যালঘু ভোট পাবে। তারাও চিন্তা করছেন, কেউ অজ্ঞ নন। অজস্র মৌলবী আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তারা বলছেন আপনার বক্তব্যের সঙ্গে আমরা একমত, আমাদের দূরে রাখবেন না। আমরা দূরে রাখি, আপনারা আসুন। কিন্তু বিজেপি ঝাঁপিয়ে পড়ে কালে লজ্জা, এ রাজনীতি করবে না। কারণ আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে, আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের হিন্দুদের নিয়ে নয়, মুসলিমদের জন্য আলাদা প্যাকেজ তৈরি করা নয়। আমরা বলছি যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টও যেরকম থাকবে, একই সঙ্গে মানুষ আত্মমর্যাদা নিয়ে, নিজের স্বাভিমান নিয়ে সে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে, তার পরিবেশ তৈরি করা। আমরা বলছি বাড়ির ছেলে বাড়ির ভাত খাবে, বাইরে যাবে না। একদিন পশ্চিমবঙ্গে মানুষ আসতো কাজের খোঁজে, একদম। আর আজকে এখান থেকে আমাদের বাবা কিংবা গ্র্যান্ডফাদার এসছিলেন এখানে কাদের জন্যই, ইউপি ছেড়ে এসছি। এসেছেন। তো বিষয়টা এটাই, এগিয়ে বাংলা আমি স্লোগান দেবো, আর পশ্চিমবঙ্গ থেকে একটার পর একটা শিল্প বাইরে চলে যাবে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এলেন, মাত্র দুদিনের মধ্যে 1 লক্ষ টাকার ইনভেস্টমেন্টের কমিটমেন্ট এখান থেকে নিয়ে চলে গেলেন। তো বারবার এটাই হবে, দিলওয়ালে দুলহনিয়া লে যায়নি, চলবে এটা?
সবিতা, জমির আপনি কথা বললে গত ইলেকশনে যত বেশি বলবো কারণ বলবো না সমর্থক বলবো ছিলেন, অতটা বেশি ফিল্ডে এবার দেখা যাচ্ছে না। কি বুথে বুথে জেলায় জেলায় সংগঠন স্ট্রং আছে ইলেকশন পোলি করানোর? দেখুন, আমাদের দেশে তো মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করতো। 2021-এর পর যে অত্যাচার আমাদের উপরে চলেছে, 2রা মের পরে 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেল। 27 জন বিজেপির মহিলা সমর্থক কর্মী তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন যে তারা গ্যাং রেপড হয়েছে। হাজার হাজার কর্মী ঘর ছাড়া। এখনো কয়েক হাজার কর্মী আমাদের বাড়িতে আছেন, বাইরে আছেন, তারা বাড়ি ফিরতে এখনো পারেন। এই পরিস্থিতি এখনো আছে। এরপরে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি চলে যায়নি বলে বিজেপি সংগঠন কোথায়, বুথে লুক করতে হয়। ব্রিগেডটা দেখেছেন কোথাকার লোক? ওই যে ঝান্ডা নিয়ে 70 ঊর্ধ্ব বয়স পর্যন্ত মানুষ তার নিজের স্ত্রীকে নিয়ে এসেছেন গ্রামে করে থেকে, তারা কোথা থেকে, মঙ্গল গ্রহ থেকে এসছে, কোথা থেকে এসছে? আমার প্রশ্ন এটাই। সুতরাং দেখতে পাবেন তৃণমূল নির্বাচনের সময় বুথে লোক পাবে কিনা সেটা দেখা, কারণ এখন তৃণমূলকে আক্রমণ করছে। তৃণমূলের কর্মীকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকারটা চলে যাওয়ার প্রয়োজন আছে। গত 3 বছরের হিসাব দেখো, গত 3 বছরে যদি তুমি স্টাডি করো, মানে রাজনৈতিক খুন বা যে মারা যাচ্ছে খুন হচ্ছে তার সঙ্গে কোন রাজনৈতিক দলের যোগাযোগ, রাজনৈতিক কর্মী কিনা, তাহলে দেখবে এ ধরনের রাজনৈতিক কর্মী খুনের মধ্যে 95% হচ্ছে সংখ্যালঘু। 95%-এর মধ্যে বোমা থেকে মারা যাচ্ছে না, মারা যাচ্ছে গুলি খেয়ে। 95%-এর মধ্যে 99%-ই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের দিকে। এই যে গতকাল কসবায় ছাদে একটি ছেলে, 36 বছর মাত্র বয়স, গুলিবিদ্ধ হয়ে মারা গেল। কারা ধরা পড়লো? যে মারা গেল সে তৃণমূল, যারা মারল সে তৃণমূল। অর্থাৎ মরছে তৃণমূল, মারছে তৃণমূল, আর মরছে মুসলমান, মারছে মুসলমান। এটাই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক চিত্র। টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। তো আপনি কি বলছেন পশ্চিমবঙ্গে মুসলমানদের মেসিহা বিজেপি? পশ্চিমবঙ্গে মুসলমানদের মেসিহা বিজেপি? আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের কাজ মসিহা হয়ে ওঠা নয়। রাজনৈতিক দলের কাজ সামাজিক পরিস্থিতি এভাবে তৈরি করা যাতে প্রত্যেকটা মানুষ তার বিকাশের জন্য একটা নির্দিষ্ট সুযোগ পেতে পারে। বিবেকানন্দ বলেছিলেন, ইন দিস সোসাইটি এভরিওয়ান অট টু হ্যাভ দ্য সেম অপরচুনিটি ফর অবটেনিং ওয়েলথ, এডুকেশন এন্ড নলেজ, ফ্রিডম ইন অল ম্যাটার্স। এইটাকেই এস্টাবলিশ করাই হচ্ছে একটা রাজনৈতিক দলের কাজ, এবং সেটা আমরা পেরেছি। আচ্ছা, এবার ইলেকশন একদম আলাদা ধরনের দেখছি। ঠিক আগে দেখলাম গভর্নর চেঞ্জ হলে একজনকে আহ, আনা হলো, তারপরে ইলেকশন কমিশন এত অফিসারদেরকে সরালো। কোনো যে নিয়ম ছিল যে 3টে নাম স্টেট গভর্নমেন্ট দেবে, তার মধ্যে থেকে একজনকে দিতে হবে, সেসব না, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, তারপরে ডিআইজিদের অব্দি তো যেতই না ইলেকশন কমিশন, বলা যায় এটা কি বলা যায় যে ব্যাকডোর একটা প্রেসিডেন্টস রুল লাগিয়ে? না না, পশ্চিমবঙ্গের উপরে সকলের একটা আকর্ষণ বেড়েছে। এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশনও দেখছে, কারণ মহাভারতে একজনই ধৃতরাষ্ট্র আমরা পেয়েছিলাম, এখানে 7 জন ধৃতরাষ্ট্র আছে ভোটার লিস্টে। এখানে দেখা যাচ্ছে ভাই বোনের বিয়ে, স্বামী এবং স্ত্রী দুজনেরই বাবার নামে এক, কিন্তু এখন কোথায় হচ্ছে আমার জানা নেই, ঠিক প্রগতিশীল সমাজ কিনা বুঝতে পারছি না। আরো একটা বিশেষ ব্যাপার এখানে লক্ষ্য করা গেছে, বাবা এবং ছেলের বয়সের পার্থক্য 10। তার মানে হিসাব কি বলছে, মানে 9 বছর বয়স থেকেই, মানে কি দুরন্ত বাচ্চা, এদের তো পুরস্কৃত করা উচিত। এদের চিহ্নিত করে নিয়ে এসে ওই কিসব দেন না, বঙ্গ বিভূষণ কিসব আছে, ওই রকমটা দিয়ে দেওয়া দরকার। তো যার পরিস্থিতি যেরকম হবে সেরকম। 12টা রাজ্যে এসআইআর, পশ্চিমবঙ্গে বিডিও অফিসে আগুন, টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, বিএলও আক্রান্ত, জোর করে ফলস ইনফরমেশন সিস্টেমে আপলোড করিয়ে দেওয়া, নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে অবরোধ, নির্বাচন কমিশনের উপরে আক্রমণ, মুখ্যমন্ত্রী কালো কোট পরে গিয়ে সুপ্রিম কোর্টে জুডিশিয়ারের উপরে পলিটিক্যাল প্রেশার মাউন্ট করছেন। তাতে আপত্তি?
গণতান্ত্রিক দেশে সবাই অধিকার আছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা নির্বাচন কমিশন করছে সেটাও তো একটা সাংবিধানিক সংস্থা, তারা তাদের মতো করে করছে। তো পশ্চিমবঙ্গটা অন্য রাজ্যের থেকে আলাদা, এটা বুঝতে হবে। এখানে ভোটটা হয় না, এখানে ভোটটা করাতে হয়। এবার কবে সেকেন্ড ফেয়ার? দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা মানুষকে আশ্বস্ত করছি আমাদের সংগঠন দিয়ে। মানুষ আর শুধু আমাদের সংগঠন বলবো না, বহু সামাজিক সংগঠন এই নির্বাচনে কাজ করছেন। যেমন আরএসএস। আরএসএস কোনোদিন কোনো রাজনীতিতে ইনভলভ হয়নি। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করেছিলেন, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মনে করেছিল যে ভারত আত্মাই হচ্ছে গণতন্ত্র, সেটা বিপন্ন, তাহলে দেশ থাকবে না, এই দেশের সংস্কৃতি থাকবে না, এই দেশের সাংস্কৃতিক বহমানতা বিপর্যস্ত হয়ে যাবে। তারা নেমে প্রতিবাদ করেছিল। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরাসরি রাজনীতি করছেন এই ঘটনা নেই। বহু মানুষ আছেন যারা বিজেপি করেন না, তারাও তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছেন। দেখুন, গতবার একটা ঘটনা ঘটেছিল, নো ভোট টু বিজেপি, এরা আল্ট্রালিস্টরা এটাকে প্রমোট করেছিল। পরবর্তীকালে সিপিআইএম এর কর্মীদের মধ্যে ঢুকে যায় এবং বিজেপিকে হারিয়ে তো কিছু নেতা বিবৃতি দিয়ে দিলেন যে আমাদের কর্মীরা রাজনৈতিক সচেতনতার প্রমাণ দিয়েছে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে এনে। বিষয়টা এরকম ছিল। এবারে যারা এই কাজগুলো করছিলেন, বহু জায়গায় হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যাচ্ছে নো ভোট টু তৃণমূল চলছে। কারণ নির্বাচনটা এমন জায়গায় চলে গেছে জনতা বনাম মমতা। এটা তো আমরা নিয়ে যাইনি, এটা মানুষের ন্যারেটিভ। নির্বাচন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই নয়, এই নির্বাচন হচ্ছে মামাটি মানুষ ভার্সেস তৃণমূল কংগ্রেস। সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা লাইন, রেশন দোকানে লাইন দেন, যারা সরকারি হসপিটালে চিকিৎসা করান, সরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়ান, বা যারা তার উপরে এসেও ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করে অন্তত মেধার প্রতিষ্ঠা চান, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তো এই লড়াই মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই, আর গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। এই লড়াই মানুষ জিতবে, তৃণমূল কংগ্রেস হারবে। আর যদি বলে বিজেপি কোথায়, তো মানুষই তো বাইনারি তৈরি করে দিয়েছে 2019 সালে। পশ্চিমবঙ্গের রাজনীতি চিরকালই মেরুকৃত, পোলারাইজড। তো এখানে জাতপাত নেই। কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারবে না কে কি যা। তো সমাজটা একটা রাজনৈতিক সমাজ হয়ে গেছে, এটা কাঙ্ক্ষিত নয়। একটা সাইকেল রাস্তায় দুজনের মধ্যে ধাক্কা হয়ে গেল, তার মধ্যে রাজনীতির প্রবেশ, এটা দুর্ভাগ্যজনক, এটা অভিশাপ। কিন্তু এই মেরুকৃত রাজনীতিটা তৈরি করতে বিজেপি আর তৃণমূলের মধ্যে, সেটাও মানুষই করে দিয়েছেন 2019 সালে প্রতিষ্ঠিত, যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই যারা তৃণমূলকে হারাতে চায় তারা বিজেপিকে ভোট দেবে, আর না হলে তারা তাদের জন্য অন্য পথ খোলা। আবার কিছু কিছু দল আছে তারা তো এখানে বিরোধিতা করে নরেন্দ্র মোদী, এখানে দাঁড়িয়ে বলে দিদি মোদী গঠা, এখানে দাঁড়িয়ে বলে ইডি সিবিআই এর তদন্ত স্লথ কেন, আবার দিল্লিতে গিয়ে তারাই পার্লামেন্টে হাতে হাত ধরে নেয় যে চলো দিলদার ছিল, চাঁদ কি পার ছিল। এগুলো তো চলছে, মানুষ তো দেখছে, মানুষ মূর্খ নয়। যে মানুষটা কারোর বাড়িতে পরিচারিকার কাজ করেন না, তারও রাজনৈতিক সচেতনতা আছে। শুধু মানুষকে ডোল দিয়ে কিনে নেওয়া যায় না। এই যে বহু সময় আলোচনা করা হয়, বহু মানুষ বলেন যে দিদির সঙ্গে আছে, দিদি লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের জন্য মহিলারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে। আচ্ছা, এটা যদি হতো তাহলে গত পঞ্চায়েত নির্বাচনে 45,000 আসনে আমরা প্রার্থী দিতে পেরেছিলাম। এই আগ্রাসনের পরেও, এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত যে সমস্ত সংস্থা, রাজ্য নির্বাচন কমিশন, তারা যে আক্রমণ করলো সাধারণ মানুষকে, বিডিওরা যে মহিলাদের ভোট লুট করলো, মানে তাদের অধিকারটা কেড়ে নিল, জয়ী প্রার্থীকে রিকাউন্টিং এর নামে পরাজিত ঘোষণা করলো, তারপরেও কিন্তু 11,000-এর বেশি আসনে আমরা জিতেছি, এবং অধিকাংশ মহিলা। তো এরাও তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, এরাও তো কন্যাশ্রী পেয়েছেন, এরাও তো সাইকেল পেয়েছে, এরাও তো রূপশ্রী পেয়েছে। সুতরাং ভোট এভাবে হয় না।
কিন্তু ওটা একটা বড় ফ্যাক্টর সমীরদা, লক্ষ্মীর ভান্ডার। আমি এটা ফ্যাক্টর বলে মনে করি না। আমি মনে করি আমাদের রাজ্যের দরিদ্র মহিলাদের এই টাকাটা পাওয়া উচিত, কিন্তু কেন ১,৫০০? রাজ্যটা তো লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। লক্ষ্মী বলছে আমার ঝাঁপি খালি, আমি আর দিতে পারছি না। সেই জন্য আমরা তার মাকে নিয়ে এসেছি, মা অন্নপূর্ণা। মা মেয়ে মিলিয়ে ১,৫০০ পেত, এবার থেকে ৩,০০০। নতুন সরকার, বিজেপি সরকার, জুন মাস থেকে। এটাই সমীরদা স্ট্র্যাটেজি পাল্টেছেন একটু, দেখছি ওই যে একটা বহিরাগতর টাইপ ছিল ওটা একটু এখন দূরে গেছে। তাছাড়া জয় শ্রীরাম হতো শুধু আগে, এখন দেখছি জয় মা কালী, জয় মা দুর্গা। আরে জয় শ্রীরামে আপত্তি কোথায়? জয় শ্রীরাম শব্দের মানে কি? শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, আর রাম মূল্যবোধের প্রতীক। সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক, এটাই তো জয় শ্রীরাম। আরে বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো, সেটা কি? রামের অকাল বোধন। তো বাঙালির সঙ্গে তো রাম এর নারীর যোগাযোগ। এই তো দেখুন আজকে রামনবমীতে আমাদের পার্টি অফিসের সামনে, একদম অফিসের সামনেই রামের প্রতিকৃতি, সবাই এসে ফুল দিচ্ছেন। আর গান চলছে, কাল লেখা গান কাজী নজরুল ইসলামের। এই মতো দেখুন, তো রাম নিয়ে আপত্তি তৃণমূলের। ওদের রাম শুনলে ভয় পায়, আমরা কি করতে পারি? একটু তো কিন্তু দেখছি স্ট্র্যাটেজির চেঞ্জ। এবার এটা মানুষজনে বেশি যদি চেঞ্জ করে তো কি করে? পিএমও প্রথমবার এলেন তো জয় মা কালী, জয় মা দুর্গাই। আরে তো বাংলা তো কালীর জায়গা, মা কালী এখানে পাঁঠা খায়। তো সেই পিএম বলেছেন সেটা, জয় মা দুর্গা আজকে যে আন্তর্জাতিক তাকে সম্মানিত করা হলো বা স্বীকৃতি দেয়া হলো, সেটা তো নরেন্দ্র মোদীর অবদান। তার ব্যক্তিগত সম্পর্কে তিনি কাজে লাগিয়ে তিনি সেই জায়গায় নিয়ে গেছেন। আপনি বললেন যে মা কালী এখানে পাঠা খান, কিন্তু একটা ইস্যু খুব বড় হয়ে গেছে যে বিহারের ডেপুটি সিএম একজন বলে দিলেন যে এখানে মাছ মাংস। দিল্লিতে একটা ভিডিও হলো, এখন অবস্থা হচ্ছে যে আপনার প্রার্থীকে রাতে মাছ নিয়ে বেরোতে হচ্ছে। আমাদের প্রার্থীকে মাছ নিয়ে বেরোতে হয়নি, কেউ মজা করে তার হাতে মাছ তুলে দিয়েছিলেন। ওই সমস্ত কোনো বিষয় নয়। মাছ মাংস চলবে তো? এই বাবা, বাঙালি মাছ ছাড়া বাঁচবে না এটি। এখানে মানুষ মাছ খাবে না। বাঙালি সর্ষে ইলিশ এখান থেকে যাবে, কি যেন ট্রেনটার নাম, যেটা নিয়ে বিতর্ক, গুয়াহাটি পর্যন্ত যাবে। আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন বন্দে ভারত। বন্দে ভারতের স্লিপারটা। হ্যাঁ, ওকে। তো তাতে যাবে, তাকে বাঙালি এখান থেকে যাবে, এরা মাছ খেতে খেতে যাবে। আর উপাস থেকে আসামের মাছকাঙ্গা, মানে মাছের টক, ফেমাস ডিলিশিয়াস ডিশ, আসামের ট্রেডিশনাল ফুড, তো সেটা খাবে না মানুষ? এরকম কথা হলো? কে কি খাবে, কে কি পড়বে, সেটা সম্পূর্ণ তার নিজের বিষয়। তবে হ্যাঁ, প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করাও যাবে না, বিক্রি করাও যাবে না। আচ্ছা, সিপিএম আর কংগ্রেসের যদি কথা বলি, সিপিএম কি শুধু ভোট কাটুয়া না কিছু থ্রেট আছে? কংগ্রেস কি শুধু ওই মালদা মুর্শিদাবাদ বেল্টে কিছু করতে পারবে? দেখুন, সিপিআইএম এর কর্মীরা বলছেন একটু ঠিকঠাক প্রার্থী দিন, ভালো করে নির্বাচনটা লড়াই করুন, আমরা আগে তৃণমূলকে সরাবো। সিপিআইএম এর কর্মীরা বুঝেছেন যে তাদের উপস্থিতিতে, বা সমর্থকরা বুঝেছেন তাদের উপস্থিতিতে বা তাদের নির্বাচনী প্রচারে বা তাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকছেন। আমরাও আবেদন করছি যে দেখুন, একটা সংগঠন কমে যায়, কখনো কখনো শেষ হয়ে যায়, কখনো তাদের মিছিল মিটিং দেখা যায় না, কিন্তু আদর্শ মৃত্যু নেই তো। মতাদর্শ যেটা থাকে সেটা হৃদয়ে থাকে, বা সেটা বইতে লেখা থাকে। আমরাও সিপিআইএম কর্মীদের কাছে আবেদন করেছি, সমস্ত বামপন্থী কর্মীদের বলছি যে আপনার মতাদর্শ আপনার হৃদয়ে রাখুন, আপনার দলের পতাকাকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে বাড়ির একটু উঁচুতে তুলে রাখুন এই নির্বাচনটা। তারপরে সরকারটাকে সরিয়ে দিন, তারপরে তো রাস্তা খোলা। তারপরে আপনারা নতুন সরকারের সমালোচনা করবেন, নতুন সরকারের বিরোধিতা করবেন, সেটাই তো কাজ। বিরোধী অবস্থানে থেকে আমাদের ভুল ভ্রান্তিগুলো ধরাবেন। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যদি শক্তিশালী সংগঠিত বিরোধী শক্তি না থাকে, কোনো বিরোধী কণ্ঠস্বর না থাকে, তাহলে গণতন্ত্র কোনোদিন সাফল্য পায় না।
আর সরকারও ঠিকঠাক চলে না। তারও তো তাকে তো একটা ধরিয়ে দেবার দরকার আছে, আন্দোলনের প্রয়োজন আছে। এটাই তো গণতন্ত্রের প্রাথমিক শর্ত, বিরোধিতার অধিকার। তো এই বিরোধিতার অধিকারটা প্রতিষ্ঠা করবার জন্যই তৃণমূল কংগ্রেসকে যেতে হবে। আর তৃণমূল কিন্তু চলে গেছে, তৃণমূল নেই, তৃণমূল নেই, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে এবং তৃণমূল চলে গেছে। তার সবচেয়ে বড় প্রমাণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের কোন রাজ্যের রাজনীতির ইতিহাসে কোন মুখ্যমন্ত্রী তার নিজের নির্বাচনী কেন্দ্র, আর আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে তো ওই নির্বাচনী কেন্দ্রের সংযোগ 40 বছরের, তিনি বলছেন যে আমি 365 দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকি, আমি কাজ করি, তাদের কথা চিন্তা করি। মানে তাকে এটা বলতে হচ্ছে, এটাই তো পরাজয়ের সবচেয়ে বড়। SIR এ অনেক নাম কেটে গেছে ওনার বিধানসভায়, more than 45,000। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী তো কবি, এবং আমাদের মুখ্যমন্ত্রী মন অনেক বড়, লায়ন হার্টেড লেডি। মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য আছে যে যারা মারা গেছে তারও তো কারোর বাবা ছিল, কারোর মা ছিল, কারোর প্রেমিক ছিল, তো একটু মানবিক মুখ নিয়ে ওদের নামগুলো ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? যে স্বর্গবাসী হয়ে গেছে মুখ্যমন্ত্রী, তাদের নিয়ে টানাটানি করছেন ভোটার লিস্ট। আমরা চাইছি তাদের আত্মা মুক্তি পেয়ে গেছেন, তাদের আত্মার সদ্গতি কামনা করছে, উনি মুখ্যমন্ত্রী আবার তাদের ফেরাতে চাইছেন। এটা যদি কেউ মেনে নেয়, আমাদের কি করার আছে? আচ্ছা, নির্বাচনের অনেক কথা হলো, একটু পিছিয়ে নিয়ে যাই আপনাকে। মোদিজির ব্যাপারে প্রথম কোথায় কবে শুনলেন, ওনার সাথে প্রথম দেখা কি কোথায়? মোদিজির আমি প্রথম থেকে হাওড়া স্টেশন, 90 দশকের সম্ভবত শুরুতে, ঠিক আমি সালটা মনে করতে পারছি না। আমি তখন যুব মোর্চা একজন কর্মী, একটা ছোট পত্তক ছিল, ভলেন্টিয়ারি কাজ করছি। হাওড়া স্টেশনে কয়েকজন নেতা আসবেন, আমাদের জাতীয় কর্মসমিতি বৈঠক ছিল, তো সেই বৈঠকে আসার জন্য বিভিন্ন নেতারা আসছেন। তা তখন আমি ওনার নামও জানতাম না, উনি তখন সদ্য অন্য ক্ষেত্র থেকে হয়তো বিজেপিতে এসেছেন। তা 2-3 জনের সঙ্গে ওনাকেও রিসিভ করি। আরেকজন নেতা ছিলেন, তিনি উত্তরপ্রদেশের, তো আর মোদিজি ছিলেন, ট্রেন থেকে নেমেছেন। তা আমি যথারীতি ফ্ল্যাগ দেখিয়েছি, এসছেন কাছে, আমরা তাকে নাম নেন, নরেন্দ্র মোদীর নাম নিয়ে গাড়িতে বসিয়েছি। আমি সেই গাড়িতে ছিলাম। উনি উঠে জিজ্ঞাসা করলেন একটু চলার পরে যে বেলুড় মঠের রাস্তাটা কোন দিকে। আমি বললাম এইখানে, খুব কনজাস্টেড, এটা জিজ্ঞেস করেছিলাম, এটা আমার মনে আছে। তারপরে আমাদের এমজি রোডে হিমালয়া বলে একটা হোটেল ছিল, তো সেই হোটেলে আসি, হোটেলের লবিতে যখন দাঁড়িয়েছি, আদবানিজি সেখানে দাঁড়িয়ে। তো আদবানিজি কে দেখে প্রচুর ভিড়, স্বাভাবিক ব্যাপার, নেতাকে ভিড়। একটা বাচ্চা মেয়ে, খুব ছোট, 6-7 বছর বয়স, তো সে একটা অটোগ্রাফ বুক আর একটা পেন নিয়ে সে আদবানিজির কাছে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এতই ছোট আর এতই ভিড়, যা হয় নেতা এলে বেশি মানুষ ঘনিষ্ঠ হতে চায়, কাছে যেতে চায়, মেয়েটি যেতে পারছে না। এবার সে এদিক ওদিক কিছু না এসে মোদিজির কাছে তার অটোগ্রাফটা দিয়েছে। দেখো, তখন মোদিজি তাকে বলছেন, अरे बेटा, मैं नेता नहीं हूं, नेता तो हवाई जहाज से आते हैं, हम तो अभी ट्रेन से उतरा, हम नेता नहीं हो बेटा, रख। আমি মোদিজিকে বললাম, দুবার শোনার পর বাচ্চা মেয়েটা चोट देखे এত আমার কষ্ট হয়ে যায়, दे दीजिए ना उसको, वहां तक पहुंचने नहीं पाएगा, आप दे दीजिए। बोले व्यवस्था कर दो एक आदवानी जी का ऑटोग्राफ, वो करते हैं, आप दे दीजिए। মেয়েটাকে খুঁজতে হবে, আর বুঝে গেছিল অত আগে। তখন বলছে যে তখন ওনার দেওয়ার পর ইচ্ছা ছিল না। बोला हम नेता थोड़ी है, बोला आज ऐसा है, काल कैसा होगा आप थोड़ी ये जानेंगे, ऐसे ही भीड़ आपका साथ रहेगा। আমি মোদিজিকে বলেছি, এই গল্পটা আমি ওনাকেও শুনিয়েছি। তা এবং উনি বললেন যে ওনার সম্পর্কে যে বিভিন্ন যে প্রোগ্রাম হয় সেখানেও আমার এই বক্তব্যটাকে, তারপর মোদিজি আমার কথায় দিয়েছিলেন। তারপরে অনেকবার কলকাতায় উনি এসেছেন, আমাদের সঙ্গে একই সঙ্গে পঙ্ক্তি ভোজন করেছেন, 6 নম্বর মুরলীধর সেনের বারান্দায়, ছোট্ট জায়গায় তিনি ছিলেন। তো তারপরে অনেক স্মৃতি আছে, কিন্তু প্রথম
যখন কলকাতায় আসেন, মানে উনি সংঘের কোনো কাজে এসেছিলেন কিনা আমার জানা নেই। প্রথম যখন আসেন দেখা, পরে আমরা জেনেছি উনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে চেয়েছিলেন, উনি এখানে এসেছিলেন এবং এখনো তার সঙ্গে ওনার একটা নারীর টান আছে রামকৃষ্ণ মিশনের প্রতি এবং উনি ওখানে যান। দেখুন, নরেন্দ্র মোদী কোনো নেতা নন, নরেন্দ্র মোদী শুধুমাত্রই প্রধানমন্ত্রী নন, নরেন্দ্র মোদী হচ্ছেন এই অবদমিত ভারত আত্মার একটা প্রতিধ্বনি। সুতরাং তিনি অপরাজেয়। নরেন্দ্র মোদীকে এই রাজনীতি থেকে উনি হারিয়ে দিতে পারবেন। যেদিন ওনার মনে হবে উনি এই রাজনীতি থেকে বিদায় নেবেন, সেদিন উনি চলে যাবেন। নরেন্দ্র মোদীকে হারানোর ক্ষমতা এই মুহূর্তে ভারতবর্ষের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। কারণ তিনি যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক সংস্কৃতি, যে ভারতীয় সংস্কৃতির হয়ে কথা বলেন, তো সেটাই ভারতবর্ষ। উল্টো দিকে দাঁড়িয়ে যারা করছেন তারা নন ইস্যু বানানোর চেষ্টা করছেন। আর পশ্চিমবঙ্গে এদের কথা তো না বলাই ভালো, এদের মানুষ চেনেন। ডেঙ্গির মশা মারতে পারে না, মোদি মারতে বেরিয়ে পড়েছে তৃণমূল। এ সম্ভব কোনো সময়? তৃণমূল শেষ। আরেকটা দল হচ্ছে কংগ্রেস, যার গর্ভ থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে। তুমি খালি তাদের অবস্থাটা চিন্তা করো, একটা শতাব্দী প্রাচীন পার্টি। আমি যখন রাজনীতি শুরু করি একদম ছোট্ট বয়সে, মানে আমি তো অপ্রাপ্ত বয়স্ক অবস্থাতে পার্টির ঝান্ডা ধরে ফেলেছি। তখন একটা দেওয়ালে লেখা হতো ওয়ান হু ক্যান গভর্ন, ভোট উসি কো দো जो 5 साल सत्ता में रह सके। কারণ জনতা এক্সপেরিমেন্ট ফেল করেছিল। আসমুদ্র হিমাচলে একটাই দল কংগ্রেস, একটাই প্রতীক চিহ্ন হাত। এই অবস্থা থেকে তো শুরু। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল আজকে এখানে পৌঁছেছে। আর তখন আমরা জোট বাঁধতাম কার বিরুদ্ধে? কংগ্রেসকে 1:1 লড়াইয়ে নিয়ে আসার জন্য বিরোধীর ঐক্যবদ্ধ হতো। তো আমি আমার জীবনে অন্তত এই সাফল্যটা দেখে গেলাম, আমাদের বিরুদ্ধে আজকে সমস্ত রাজনৈতিক দল জোটবদ্ধ হচ্ছে। কিন্তু কংগ্রেস, মহাত্মা গান্ধীর কংগ্রেস, বল্লভভাই প্যাটেলের কংগ্রেস, নেতাজি সুভাষ বসুর কংগ্রেস, পণ্ডিত নেহরুর কংগ্রেসের অবস্থাটা কি? একটা প্যারাসাইট। কার জন্য হলো এই অবস্থা? এই অবস্থা হলো এটা কারণ কংগ্রেস তো কোনোদিন কোনো রাজনৈতিক দল ছিল না। ফেস দ্য টাইম অ্যাজ ইট কামস, এটাই ছিল কংগ্রেসের ভিত্তি। কংগ্রেসের কোনো নির্দিষ্ট মতাদর্শ বা লক্ষ্য ছিল না, খালি ক্ষমতা দখল করা, যেটা এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে এসেছে। জো জিতা ও সিকান্দার তাদের দলের ফিলসফি। আর দলের কর্মসূচি কি? বুথে লিড। তো কি করে হবে? আর কংগ্রেসের আজকে কি অবস্থা? ওই যে কংগ্রেসে আমি রাজ্যসভায় বক্তৃতা করতে গিয়ে বললাম, जब जब शाम ढल जाते तब कांग्रेस निकल पड़ती। আর যাকেই দেখে কংগ্রেস গিয়ে বলে, वादा करो नहीं छोड़ोगे मेरा साथ, जहां तुम हो वह मैं भी हूं। এটাই কংগ্রেস। তো এই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস, কালের নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে তৃণমূল কংগ্রেস চলে যাবে। কোনো বোমার প্রয়োজন নেই, কোনো গুলির প্রয়োজন নেই, কোনো অপশব্দের প্রয়োজন নেই, কোনো সিআইএসএফ এর প্রয়োজন নেই, কোনো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই, কোনো 355 এর প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস নিশ্চিত তার ভাবে তার রাজনৈতিক মৃত্যুর দিকে ধীরে এগিয়ে চলেছে। এবার একটু পার্সোনাল লাইফে আসি। বেশিরভাগ হোয়াইট শার্টেই কেন দেখি সুবিধা? আপনাকে কোনো জ্যোতিষ টোটিশ বলেছে নাকি হোয়াইট পড়তে? না, আমি কটন শার্ট পরি। তো আগে রঙিন শার্ট পরতাম আগে। আমাকে টেলারের কাছে গিয়ে বানাতে হয়, রেডিমেড শার্ট আমার হয় না। এবার ওরা যে স্টিচ করে কালার হলে, তারপরে যখন তার উপর দিয়ে পাড়ার ওই যে আয়রন করে সে যখন চালিয়ে দেয়, ওই সমস্ত সুতোগুলো পুড়ে যায়, কারণ ওগুলো নাইলনের। তাই কটন সুতো একমাত্র সাদারই হয়। তো এই জন্য আমি সস্তার অবস্থায় এখনো যে পরে আছি খাদির শার্ট, আমি একদম পুরো একটা থান কিনি, সস্তা পড়ে 7টা শার্ট হয়, বানিয়ে ফেলি, চলে। আর একবার যে খাদির প্রেমে পড়েছে সে তার থেকে বাইরে যেতে পারে। শ্রমিকদা, রাজনৈতিক গুরু কে? কে কিংবা কে রাজনৈতিক গুরু আপনার? আমার শুধু নির্দিষ্ট কোনো গুরু নেই।
আমি অনেকের সান্নিধ্যে এসেছি, কথা বলার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে। अटल जी, आडवाणी जी, मुरली मनोहर। আমার দত্তপন্ত ঠেংড়ি আমার খুব প্রিয় মানুষ ছিলেন। মানে ওনার বক্তব্য, ওনার ওনার চিন্তাভাবনা, ওনার সাংগঠনিক দক্ষতা সবসময় আমার মধ্যে এটা আকর্ষণ করতো। আমি রজ্জু ভাইয়ার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবার আমার সুযোগ হয়েছিল, বেশ কয়েকবার। আর আমাদের তো একটাই গুরু, গৈরিক ধ্বজ। এর বাইরে তো আমাদের গুরু নেই। যদি নাম ধরে বলি अटल জির কাছে কি শিখলেন, আডবাণী জি? না, এরকম ওনার কাছে শেখানি, এরকম অন্য কাছে শেখানি। আমি আজকের দিনে রাজনীতি যেটা হয়ে গেছে সেটা বক্তৃতার রাজনীতি, বাগ্মিতার রাজনীতি। যদি মনে পড়ে যে এই ইনসিডেন্ট হয়েছিল, এটা থেকে এই শিখিও। একটা ঘটনার কথা বলতে পারি। একবার আমাদের একটা জাতীয় অধিবেশন হচ্ছে। উড়িষ্যা বিজেপির সভাপতি রামচন্দ্র দাস অত্যন্ত একজন বিদগ্ধ প্রতিষ্ঠিত নভেলিস্ট ওখানকার, এবং যেহেতু উনি মানে সাহিত্য রসে স্নাতক, ফলে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা থাকবেই, এটাই স্বাভাবিক। তো দুজন খুব মঞ্চে বসে হাসাহাসি করছেন, নিজেদের মধ্যে গল্প করছেন। রামচন্দ্রজি অটলজির থেকে 2 বছরের বড় ছিলেন। তা উনি খুব মজার কথাও বলছেন। তো উনি ভাষণ দিতে উঠলেন, উঠে বললেন, আমি রাম আর আমার ভাই লক্ষণ এখানে বসা। অটলজিকে দেখিয়ে, আমি আমার ভাইকে একটাই কথা বলবো যে এই মুহূর্তে ভারতবর্ষের শূর্পণখা মানে ইন্দিরা গান্ধী তার নাকটা কেটে। তো সবাই একটু হেসে ঠেসে ফেললো, কিন্তু আমি ওই মূর্তি অটলজির কোনোদিন দেখিনি, ওই চেহারা। অটলজি প্রচন্ড রেগে গিয়ে বললেন, क्या बोल रहे हैं आप? अब जिसका बारे में बोल रहे हैं उस देश की प्रधानमंत्री है, ऊपर से महिला है, तो सम्मान करना आपका रीति है। आपको इस अधिवेशन में हम एक शब्द बोलने नहीं देंगे, बैठ जाइए, आप बैठ जाइए, छोड़ दिए माइक। এটা আমি শুনেছি, চোখে জল নিয়ে দেখলেন। তো নিঃসন্দেহে এটা একটা খুব বড় শিক্ষা। অটলজির বাগ্মিতা আমাদের মনে আছে। এই যে ব্রিগেড, আমি সেদিন বসে আমি মোদিজিকে পর্যন্ত পাশে বসে বললাম যে আমরা যখন প্রথম ব্রিগেড করেছিলাম আমরা পুরোটা ভরাতে পারি, একটা অংশ খালি ছিল ব্রিগেডের। তা সেদিন অটলজি ভাষণ দিয়েছিলেন, अभी तक पश्चिम बंगाल विधानसभा और लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जब मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारी झंडे की हरियाली है। मोदी जी सुनलेন, मोदी হাসছিলেন, বলে उसका तो बात ही अलग था। समीप भाई पार्लियामेंट अटल जी बोल रहे हैं, जो लोग शादीशुदा है वो जानते हैं एक बीवी को पालना आज के दिन में कुछ कितना मुश्किल काम है, और कुछ लोग तो 4 शादियां कर रहे हैं। तो कांग्रेस থেকে কেউ মজা করে বললেন, आवाज वो ये सोचकर ही क्या अटल जी शादी नहीं किया? तो अटल जी संगे संगे तार उत्तर दिलेन, आग जलाती है ये समझने के लिए आग के अंदर उंगली डालना जरूरी नहीं। এই অটল বিহারী ভাই। गुलाम नबी आजाद एक बार दाঁড়িয়ে কথা বলতে গেছিলেন, বলে এই ईश्वर हैसर नबी से हम लोग को मुक्त करा दी, कभी गुलाम बन जाते हैं कभी आजाद घूमते हैं, हमारा गुलाम नबी जी। गुलाम नबी आजाদ হেসে বসে পড়লেন। তো এই স্তরটা মিস করছে মানুষ আজ। রাজনীতির অর্থ হলো একটা নীতির সঙ্গে আরেকটা পাল্টা নীতি, একটা কর্মসূচির পাল্টা আরেকটা কর্মসূচি, একটা ভাবনার পাল্টা আরেকটা ভাবনা, কিন্তু লক্ষ্য তো এক, অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়া। সেই পথেই সবাই আছে। আচ্ছা, স্বামীদা রাজনীতিতে কিভাবে এলেন? আপনার কোনো সেভাবে নির্দিষ্ট ক্যারিয়ার ছিল না, আপনি সেটা না এম করে রাজনীতিতে পুরো টাইম দিয়েছে? হ্যাঁ, অন্য কিছু করিনি তো, সময় পাইনি। হয়ে গেছে, ওটা হয়ে যায়। হঠাৎ করে ভালো লাগা, তারপরে রাজনীতি শুরু করে দেওয়া, তারপরে রাজনীতি তাকে করতে শুরু করে। রাজনীতি, তবে হ্যাঁ, আমি রাজনীতি করছি এত বছর ধরে আনন্দের সঙ্গে করছি, এর মধ্যে আমার একটা আনন্দ আছে। যাতে মানুষ গেছি, যাতে মানুষ আনন্দ পায় সেই কাজটা করা ভালো। প্রতিবন্ধকতা ছিল, কারণই বাবা মা চায় না তার ছেলে এরকম ভব করে বেড়ায়। বিয়ে নিয়ে বলা হতো না বাড়ি থেকে, বিয়ে করেন মেয়েকে? কেউ বিয়ে করবে, আর আমার এই চেহারা দেখে কোনো বিয়ে আমার পছন্দ করবে তো করি না। আমরা আপনার বিকও দেখেছি। আরে কি পিক,
এই সমস্ত আমার কাছে যা কিছু আছে সবকিছুই আমার পার্টি। পার্টির বাইরে আমার কোনো পরিচিতি নেই, আমার কোনো অস্তিত্ব নেই। অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টা হারিয়ে যায়। পার্টি আমার একমাত্র পরিচিতি। আমার মৃতদেহটা পার্টি অফিস থেকে বেরোবে এটাই আমি চাই। আর যদি অবসেশন কিছু থেকে থাকে, ভালোবাসা যদি কিছু থেকে থাকে, সেটা একটাই, আমি আমার নিজের জীবনে মৃত্যুর আগে ভারতীয় ইতিহাসের পুনর্লিখন দেখে যেতে চাই। অনেক অনেক ধন্যবাদ সুমিতা। নমস্কার।